ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। জেআরএফ এনটিএ নেট সেটের পার্সপেক্টিভে আমরা আজকে ফিলসফি ক্লাস করব এবং সেখানে আমাদের আলোচনার বিষয় ওয়েস্টার্ন লজিকের কোয়ান্টিফিকেশন থিওরি। এখন লজিকে আমরা যখন কোনো থিওরি প্রথম আলোচনা করি তখন আমাদের এটা জানা প্রয়োজন যে সেই থিওরিটা আমরা কেন জানছি বা কি প্রয়োজন হলো যে এরকম একটা থিওরির আমাদের দরকার পড়লো। তো সেটা জানার জন্য আমাদের সংক্ষিপ্তভাবে লজিকের যে শ্রেণী বিন্যাস বা সেটার যে ধীরে ধীরে ডেভেলপমেন্ট সেটা আমাদের একটু জেনে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ভাগ করব লজিকে আমরা দুটো ভাগ জানি, এটা যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ। ডিডাকটিভ লজিককে আমরা আবার দুই ভাবে ভাগ করি, একটা হচ্ছে ফর্মাল ডিডাকটিভ লজিক এবং আরেকটা হলো ফিলোসফিক্যাল লজিক। এখন আজকে আমরা কোয়ান্টিফিকেশন থিওরি যখন আলোচনা করব আমাদের ফর্মাল লজিকের দিকে তাকাতে হবে। একদম আমরা যদি প্রথম দিকে দেখি, লজিকের সূত্রপাত অ্যারিস্টটলের হাত ধরে, এবং অ্যারিস্টটল আমাদের যে লজিকের কথা বলেছেন সেটা আমরা অ্যারিস্টটলীয় লজিক বা ট্র্যাডিশনাল লজিক বলে জানি, এবং পরবর্তীকালে লজিকের ডেভেলপমেন্ট যে হয়েছে সেটা হচ্ছে মডার্ন সিম্বলিক লজিক। অ্যারিস্টটলিয়ান লজিকের কিছু সমস্যা ছিল, তার জন্য পরবর্তীকালে আমাদেরকে সিম্বলিক লজিক বলে আরেকটি লজিকের সাথে পরিচিত হতে হয়েছে। এই সিম্বলিক লজিকের একদম প্রথম থেকে যেটা ছিল সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিক। পরবর্তীকালে আমরা পেয়েছি কোয়ান্টিফিকেশন থিওরি, বুলিয়ান অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল লজিক, মোডাল লজিক, মেনি ভ্যালু লজিক। তাহলে আমরা দেখছি যখন সিম্বলিক লজিকের আমরা ভাগ করছি বা আস্তে আস্তে তার ডেভেলপমেন্টটা দেখছি, সেখানে কিন্তু প্রথমে ছিল প্রপোজিশনাল লজিক, তারপরে এসছে কোয়ান্টিফিকেশন থিওরি। তার মানে কোয়ান্টিফিকেশন থিওরির আগে আছে আমাদের প্রপোজিশনাল লজিক, এবং তারও আগে আছে, আমরা যদি উপরের দিকে উঠি তাহলে অ্যারিস্টটলিয়ান লজিক। তার মানে এই যে প্রপোজিশনাল লজিক এবং এই যে অ্যারিস্টটলিয়ান লজিকের নিশ্চয়ই কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা এই দুটো লজিকের সাহায্যে, ডিডাকটিভ লজিকের সাহায্যে আমরা সমাধান করতে পারি না। তার জন্য আমাদের প্রয়োজন এই কোয়ান্টিফিকেশন থিওরি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সমস্যা ছিল যার জন্য আমাদেরকে এই কোয়ান্টিফিকেশন থিওরির প্রয়োজন পড়ছে। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। প্রথমে আসা যাক অ্যারিস্টটলিয়ান লজিক। সেখানে আমরা প্রধানত যে যুক্তিগুলো দেখি সেগুলো কিরকম না, নিরপেক্ষ ন্যায়ের কথা আমরা বলতে পারি, এবং আমরা দেখেছি পরবর্তীকালে বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের সাহায্যে আমরা সেই নিরপেক্ষ ন্যায়গুলোর বৈধতা নির্ণয় করি। কিন্তু এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে, নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম, এখানে বলা হয়েছে যে নিরপেক্ষ ন্যায় পদ সংখ্যা তিনটির অধিক পদ থাকলে সেই যুক্তির বৈধতা আমরা বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে পারি না। কিন্তু এরকম অনেক যুক্তি আছে, নিরপেক্ষ ন্যায় আছে যেখানে তিনটের অধিক পদ থাকতে পারে, সেইগুলোকে আমরা এই বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের সাহায্যে
বৈধতা নির্ণয় করতে পারি না। যেরকম আমরা একটা উদাহরণ লিখতে পারি যে সকল মানুষ হয় মরণশীল ও বুদ্ধিমান, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এখন এই যুক্তিটা বৈধ না অবৈধ আমরা বুলীয় ভাষ্য এবং ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো না, কারণ এখানে আমাদের পদ যদি দেখতে পারি সব মিলিয়ে 4টি পদ রয়েছে, মানুষ, মরণশীল, বুদ্ধিমান, রাম। এখন আমরা দেখেছি যে 3টি যদি পদ থাকে সেখানে আমাদের 7টা প্রকোষ্ঠ লাগে সব মিলিয়ে, প্রসঙ্গ বিশ্ব সবটা মিলিয়ে। যেখানে 4টে পদ হয়ে যায় সেখানে আমাদের 16টি প্রকোষ্ঠ তৈরি হয়, এবং যদি আমরা 4-এর বেশি পাই, 5টা 6টা সেরকম যদি পদ থাকে তাহলে তারও বেশি আমরা প্রকোষ্ঠ তৈরি করতে হবে। কিন্তু সেই রকম প্রকোষ্ঠ যুক্তিসম্মতভাবে তৈরি করাটা দুর্বোধ্য এবং জটিল, এবং এটা তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়, সেটা আমাদের গণিতবিদরাও দেখিয়েছে। ফলে যে যুক্তিতে যে নিরপেক্ষ ন্যায় 3-এর অধিক পদ থাকে তাদের বৈধতা কিন্তু আমরা ভেনচিত্র বুলীয় ভাষ্যের সাহায্যেও কিন্তু নির্ণয় করতে পারি না। এটা অ্যারিস্টটলিয়ান লজিকের একটা সমস্যা। এবার আসা যাক প্রপোজিশনাল লজিকে কি সমস্যা ছিল যার জন্য আমাদের কোয়ান্টিফিকেশন থিওরির প্রয়োজন হলো। আমরা একটা যুক্তি নেব, সেটা হচ্ছে এই যুক্তিটাই নিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এটা আমরা সবাই জানি যে এটা নিরপেক্ষ ন্যায় নিয়ম অনুসারে একটা বৈধ যুক্তি। তার কারণ হচ্ছে এটাকে যদি আমরা স্ট্রাকচারে ফেলি সেখানে দেখতে পাবো এটা একটা এবচন, এটা এবচন, এটা এবচন, এবং এটা দেখতে প্রথম সংস্থানের মতো। এটা এবং প্রথম সংস্থানে এ এ এ বৈধ, এবং সেটার নাম হচ্ছে বারবারা। অর্থাৎ এই যুক্তিটি অ্যারিস্টটলিয়ান লজিকে এই নিরপেক্ষ ন্যায়টি কিন্তু বৈধ, কিন্তু প্রপোজিশনাল লজিকে আমরা দেখি এটারই আমরা অন্যভাবে আমরা এটাকে দেখাতে পারি। কিরকম ভাবে না, প্রপোজিশনাল লজিকে আমরা গোটা প্রপোজিশনটাকে সিম্বলাইজ করি, তাহলে সেখানে কিরকম ব্যাপারটা দাঁড়াবে, এই যে যুক্তিটা আমাদের রয়েছে তিনটে বাক্য রয়েছে, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ এবং রাম হয় মরণশীল, এবং প্রত্যেকটি বাক্যের থেকে আলাদা। তো এই গোটা বাক্যটিকে আমি পি ধরতে পারি, এই গোটা বাক্যটিকে আমি কিউ ধরতে পারি, এবং এটিকে আর ধরতে। তাহলে এটা স্ট্রাকচার কিরকম দাঁড়াচ্ছে না, পি কিউ দেয়ারফোর আর। এখন এটা আমরা দেখাতে পারি যে পি কে আমি ট্রু ধরতে পারি, কিউ কেও আমি ট্রু ধরতে পারি, আর কেও আমি ফলস ধরতে পারি, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনক্লুশন ফলস কিন্তু প্রেমিস গুলো ট্রু হয়ে যাচ্ছে। আর আমরা জানি একটা যুক্তি অবৈধ হয় যদি তার সব আশ্রয় বাক্যগুলো সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা হয়। তাহলে যে যুক্তিটা একটু আগে আমরা দেখছিলাম বৈধ প্রপোজিশনাল লজিক অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তিটি অবৈধ প্রমাণিত হচ্ছে। কিন্তু এটা তো ঠিক যে এটা বৈধ তাকে আমি অবৈধ বলতে পারি না। তাহলে এখানে একটা কোনো সমস্যা হচ্ছে যে নিরপেক্ষ ন্যায়ের অ্যারিস্টটলিয়ান লজিকের যে নিয়ম সেখানে আমরা দেখছি যে সেটা বারবারা বৈধ যুক্তি হচ্ছে। এই যুক্তিটা এবার আমরা প্রপোজিশন লজিকে অ্যানালিসিস করলে সেখানে দেখছি যে অবৈধ হয়ে যাচ্ছে।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে প্রপোজিশনাল লজিকে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট বা যৌগিক বচন নিয়ে কাজ করি, কিন্তু এই বচনগুলো যৌগিক বচন নয়, এগুলো নন কম্পাউন্ড স্টেটমেন্ট। এইখানেই সমস্যাটা দাঁড়িয়ে আছে যে এটা একটা নন কম্পাউন্ড স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট নয়। আর আমরা প্রপোজিশনাল লজিকে কি করি না, সেখানে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট গুলো নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে, বা এই যে আমরা একটু আগে বলছিলাম যে এরকম কিছু যুক্তি আছে যেখানে 3-এর অধিক পদ আছে, সেগুলো আমরা কি করব, প্রপোজিশনাল লজিকে ফেললে তো সেখানে যুক্তি অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানেই কোয়ান্টিফিকেশন থিওরির দরকার। কোয়ান্টিফিকেশন থিওরিটা কি না, কোয়ান্টিফিকেশন থিওরিতে আমরা সিম্বলাইজ করি, এটা একটা মেথড। এই মেথডে আমরা কি করি, কোনো এই নন কম্পাউন্ড স্টেটমেন্ট গুলোর ইনার লজিক্যাল স্ট্রাকচার গুলোকে দেখি, ইনার লজিক্যাল স্ট্রাকচারটাকে খুঁজে বার করি এবং সেই ইনার লজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এইটাকে আমরা সিম্বলাইজ করব। তার মানে কোয়ান্টিফিকেশন থিওরি কি করে না, কোনো নন কম্পাউন্ড স্টেটমেন্টের ইনার লজিক্যাল স্ট্রাকচারটা দেখে তাকে একটা কম্পাউন্ড স্টেটমেন্টে রূপান্তরিত করে। তাহলে কি হবে, তখন দেখবো যে এইটার ইনার লজিক্যাল স্ট্রাকচার এখন আপাতত আমরা বলতে পারি, পরবর্তী ক্ষেত্রে যখন আরো কোয়ান্টিফিকেশন থিওরি নিয়ে আলোচনা হবে সেটা আমরা আরো এক্সপ্লেন করতে পারবো। এটাকে কিন্তু আমরা এর ইনার, এটা একটা নন কম্পাউন্ড স্টেটমেন্ট, এর প্রত্যেকটা কোয়ান্টিফিকেশন থিওরিতে এর লজিক্যাল স্ট্রাকচারটা দেখে আমরা এর প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড স্টেটমেন্টে রূপান্তরিত করতে পারবো এবং তার ফলে তখন আমরা কোয়ান্টিফিকেশন থিওরির যত সমস্ত প্রপোজিশনাল লজিকের যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা দেখি, তার স্ট্রাকচারটাও ভ্যালিড বেরিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা হলো এই কোয়ান্টিফিকেশন থিওরি প্রতিষ্ঠাতা হচ্ছেন গটলফ ফ্রেগে। আমরা ফ্রেগেকে মডার্ন সিম্বলিক লজিকের জনকও বলতে পারি। তিনি এই জায়গাটা দেখিয়েছেন যে আমাদেরকে সঠিকভাবে কোনো যুক্তিকে বিশ্লেষণ করলে এরকম ওপর দেখে বিশ্লেষণ করতে গেলে এরকম বৈধ যুক্তি অবৈধ হয়ে যেতে পারে বা অবৈধ যুক্তি বৈধ হয়ে যেতে পারে। তাই সবসময় নন কম্পাউন্ড স্টেটমেন্টের ইনার লজিক্যাল স্ট্রাকচার দেখে তাকে যদি আমরা কম্পাউন্ড স্টেটমেন্টে পরিণত করি তাহলে সেই সমস্যাকে দূর করা যাবে এবং কোয়ান্টিফিকেশন থিওরি ব্যবহার করে এই সমস্যা দূর করা সম্ভব। আজকের ক্লাস এই।